দশকের পর দশক ধরে উন্নত ভবিষ্যতের আশায় বাংলাদেশি শিশুদের বিদেশে দত্তক পাঠানো হয়েছে। দারিদ্র্যের কারণে বিপদে পড়া শিশুদের রক্ষার জন্য। কিন্তু এই মানবিক প্রচেষ্টার আড়ালে লুকিয়েছিল একটি অন্ধকার অতীত, যাতে ঢাকা পড়েছে অনেক প্রশ্নের উত্তর, হারিয়েছে পরিচয়, ভেঙেছে পরিবার। বাচ্চা নিয়ে প্রচার করছে বিদেশ, ধানমন্ডিতে একদিনই সে তো দিছে ঢাকা ধানমন্ডি বেবি হোমে পড়াশোনা করব, বড় হবে, আবার মায়ের কোলে ফেরত আসবে, কিন্তু একবারে যে বিদেশে পাঠিয়ে দেবে এটা তো জানে না। আমরা কথা বলেছি প্রায় 5 দশক আগে নেদারল্যান্ডসের দত্তক নেওয়া দুইজনের সঙ্গে। শুনেছি তাদের আত্মপরিচয় খোঁজার লড়াইয়ের গল্প। তার পাওয়ায় আমার না পাওয়ার বেদনাটা খুব তীব্রভাবে অনুভব করলাম। কখনো এমন মুহূর্ত আসে যখন অদেখা মানুষগুলোকে মনে হয় আজীবনের চেনা। আমার ঠিক সেই অনুভূতি হচ্ছিল, এজন্য ঘরে ফেরা। আমার নাম সান্ডার মূল মিস্টার। আমার জন্ম বাংলাদেশের ঢাকায়। 2.5 বছর বয়সে আমি হল্যান্ডে আসি। একটি ডাচ পরিবার আমাকে দত্তক নেয়। 51 বছর বয়সী সান্ডার একজন চিত্র পরিচালক, থাকেন ডাচ রাজধানী আমস্টারডামে। সম্প্রতি একটি খবর বদলে দিয়েছে তার জীবন। 48 বছর পর তিনি জানতে পেরেছেন তার জন্ম পরিবার এখনও বাংলাদেশে আছে। সান্ডার তার হারানো অতীতের মুখোমুখি হবার প্রস্তুতি নিচ্ছেন। তাহলে পরিবার, এগুলো গুরুত্বপূর্ণ কাগজ। আমার পাসপোর্ট, বাংলাদেশের ভিসা সহ। যাওয়ার জন্য প্রস্তুত। তার স্ত্রী আনা এবং 17 বছর বয়সী সন্তান ম্যাক্সিমের ভেতরও বিষয়টি নিয়ে উত্তেজনা কাজ করছে। তোমার এটা যখন আমি এসেছিলাম তখনকার বাংলাদেশি পাসপোর্ট। তোমার চেহারার সঙ্গে এই ছবিটার কোনো মিল খুঁজে পাও? Yeah, maybe the chin and the face structure a little bit. Yeah. Of course, this is a long time ago, but I was adopted. 2.5 বছর বয়সে আমাকে ডাচ প্রদেশ জিল্যান্ডের একটি পরিবার দত্তক নেয়। ছোটবেলায় আমি আসলে বুঝতেই পারিনি যে আমার গায়ের রং আমার পরিবারের অন্যদের চেয়ে ভিন্ন। আমাকে দত্তক নেওয়া বাবা মায়ের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল, শুধু একে অপরকে বোঝার বিষয়টা অত সহজ ছিল না। দত্তক বিষয়টা আমার কাছে ধোঁয়াশার মতো ছিল, কারণ আমি এই পরিবেশের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিচ্ছিলাম। তবে পরে যখন আমি বিদেশে থাকা শুরু করলাম, তখন অন্যদের আচরণ দেখে বুঝতে পারলাম আমি অন্য আরেক পরিবেশ থেকে এসেছি। দত্তকের নথিগুলো খুবই অস্পষ্ট এবং সম্ভবত পুরোপুরি সঠিকও নয়। আমি এ নিয়ে খুব একটা ভাবিনি। আমি এটা মেনে নিয়েছিলাম যে আমার অতীত কিছুটা অজানা থাকবে। বহুদিন এইভাবে ঠিকই ছিলাম। 3 বছর আগে সান্ডার একটি ডিএনএ পরীক্ষা করান। এর ফলাফলের উপর ভিত্তি করে নেদারল্যান্ডসে বাংলাদেশি বংশোদ্ভূত দত্তক সন্তানদের সংগঠন শাপলা কমিউনিটি তাকে তার জন্মদাতা পরিবারকে খুঁজতে সহায়তা করে। আমি অবশ্য এতটা আশা করিনি। 3 বছর পর আমাকে জানানো হলো যে আমার ভাই আমার জন্য বাংলাদেশে অপেক্ষা করছেন এবং ডিএনএ পরীক্ষায় তার সঙ্গে আমার মিল পাওয়া গেছে। আমি আমার মা, বাবা, ভাই
আরেক ভাই, বোন সবার ছবি পেলাম। মানে অতীত সম্পর্কে একেবারে শূন্য বা মাইনাস থেকে হঠাৎ করেই প্রচুর তথ্য এলো আমার কাছে। অতীতের মুখোমুখি হতে সান্ডার এখন প্রস্তুত। হল্যান্ডে আমার ছোটবেলার মিষ্টি বা উপহারগুলো আমি আমার ভাইয়ের জন্য নিয়েছি, যেন পুনর্মিলনের সময় তাকে দিতে পারি। অনেক দত্তক নেওয়া সন্তানের জন্য নিজের শিকড় খুঁজে পাওয়ার এই যাত্রাটা যেন এক অনন্ত পথ চলা। নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলের শহর আর্নেমে আমাদের দেখা সুমা ডে হের সঙ্গে। আমার নাম সুমা। আমাকে বাংলাদেশ থেকে দত্তক নেওয়া হয়েছিল। 1977 সালে আমি নেদারল্যান্ডসে আসি। সান্ডারকে তার ভাইয়ের খুঁজে পাবার খবরটা দিয়েছিলেন এই সুমাই। তিনি শাপলা কমিউনিটির একজন সদস্য। নেদারল্যান্ডসে বেড়ে ওঠা বাংলাদেশি দত্তক সন্তানদের পরিবার খুঁজে দেওয়ার কাজটা করে এই সংগঠন। আমরা শাপলা গঠন করি 2003 সালে। তখন দত্তক সন্তানরা একে অপরের সঙ্গে দেখা করতে চাচ্ছিল। তখন থেকেই আমরা নানা রকমের আয়োজন শুরু করি। 2017 সালে ভাবলাম আমাদের একটা ডিএনএ ডেটা ব্যাংক দরকার। তখন আমরা ফ্যামিলি ট্রি নামে একটা উদ্যোগ নিই। এখন পর্যন্ত 30টির বেশি কেস আমরা সমাধান করেছি। এই দত্তক সন্তানরা তাদের পরিবার খুঁজে পেয়েছে এবং কেউ কেউ দেখাও করেছে। দত্তক সন্তানদের জন্ম পরিবার খুঁজে দেওয়ার কাজটা সুমা একেবারে হৃদয় দিয়ে করেন। গত 35 বছর ধরে তিনি নিজেও নিজের জন্মদাতা পরিবার খুঁজে চলেছেন, কিন্তু পাননি। আমরা কাজ শুরুর আগেই আমার এক বান্ধবী তার পরিবারকে খুঁজে পায়। আমরা খুব কাছের বন্ধু। যখন সে তার পরিবার খুঁজে পেল, তখন সেটা আমার জন্য খুব কষ্টের ছিল। তার পাওয়ায় আমার না পাওয়ার বেদনাটা খুব তীব্রভাবে অনুভব করলাম। এটা আমার শিশুকালের ছবি, যেটা আমার দত্তক বাবা মা পেয়েছিলেন নেদারল্যান্ডসে আসার আগে। তারা বলেছিলেন আমি বাংলাদেশে 3 মাসের মতো একটি চাইল্ড কেয়ার সেন্টারে ছিলাম। এখানে কি নাম লেখা আছে? এখানে লেখা আছে কুলসুম। এটাই আমার পাসপোর্টে থাকা নাম। টিনেজ বয়সে নিজের জন্মদাতা পরিবারের খোঁজে নামেন সুমা, কিন্তু খুঁজতে খুঁজতেই তিনি বুঝতে পারেন তার কাগজে লেখা অনেক তথ্যই বিভ্রান্তিকর। আমার বয়স ছিল 9 মাস, কিন্তু পাসপোর্টে লেখা ছিল 2 বছর 6 মাস। কিন্তু ছবিতে আমি স্পষ্টই 9 মাসের মতোই দেখাচ্ছিলাম। নথির তথ্য নিয়ে সন্দেহ থাকলেও সুমা খোঁজ চালিয়ে যান। গত 35 বছরে তিনি 5 বার বাংলাদেশে ফিরেছেন। প্রতিবারই খোঁজ লাগিয়েছেন কাগজে লেখা ছোট ছোট সূত্রগুলো ধরে। উনিশশো 1989-90 সালে আমি প্রথম বাংলাদেশে আসি আমার দত্তক পরিবারকে সঙ্গে নিয়ে। নথির ঠিকানা দেখে আমরা একসাথে উত্তরবঙ্গে যাই। অনেক মানুষের সঙ্গে কথা বলি। আমার কেস আর অনেক দত্তক কেস নিয়ে আলোচনা হয়, কিন্তু কিছুই খুঁজে পাইনি। দ্বিতীয়বার যান এর 10 বছর পর। কেউ কেউ বলেছিল একটা পরিবারের কথা যারা একটা সন্তান হারিয়েছিল। গল্পটা আমার নথিতে থাকা কেসটার সঙ্গে খানিকটা মিলে যাচ্ছিল। কয়েকটি পরিবার সন্তান হারিয়েছে দাবি করলেও তাদের গল্পগুলো যাচাই করে মিল খুঁজে পাননি সুমা। 2005 সালে আবার যান তিনি, কিন্তু জট যেন কিছুতেই খুলছিল না। প্রতিবারই বাংলাদেশে গেলে কিছু প্রশ্নের উত্তর হয়তো মেলে, কিন্তু আরও বেশি প্রশ্ন তৈরি হয়। 2019 সালে আবার যাই। তখন একটা পরিবারকে খুঁজে পাই যাদের গল্প অনেকাংশে 2000 সালের তথ্যের সঙ্গে মিলে যায়। আশেপাশের লোকজনও বলেন যে আমার চেহারা ওই পরিবারের সন্তানদের মায়ের মতো দেখতে। তিনি অবশ্য তখন আর বেঁচে নেই। আমার মনে হচ্ছিল হয়তো আমি ওই পরিবারেরই সদস্য, হয়তো গল্পটা এবার সত্যি। ডিএনএ পরীক্ষা করালাম, কিন্তু মিলল না। ওই পরিবার আমার ছিল না। Nothing. So it wasn't my family. So after almost 20 years,
প্রায় 20 বছর ধরে যে গল্পটা আমি বয়ে বেরিয়েছি সেটার সঙ্গে এই পরিবারটা মিলে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল তারা আমার পরিবার নয়। But in the end, it wasn't my family. যখন তিনি বললেন তোমার ভাই তোমাকে খুঁজছে, তখন মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। একেবারে অদ্ভুত এক অনুভূতি, যেন কেউ আমাকে আরেকজনের কথা বলছেন, অথচ সেই আরেকজনটা আসলে আমি। কিন্তু এটা সেই আমি যার সঙ্গে অতীতে কোনো যোগাযোগ ছিল না। আমি ভাবিওনি যে কখনো এমনটা ঘটবে। স্যান্ডারের বেড়ে ওঠা বাংলাদেশের রাজধানী ঢাকার উপকণ্ঠে টঙ্গীতে। তার সৎ ভাই বরকত এখনও সেখানেই থাকেন। স্যান্ডারকে তিনি জানেন টিপু নামে। এটি স্যান্ডারের জন্মনাম। পেশায় অটোচালক বরকত। সম্প্রতি একটি দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়েছেন। স্যান্ডার ও বরকতের মা একই। আমার সাথে খেলাধুলা বেশি হতো, যখন দুই ভাই একসাথে হতাম তখন খুব ভালো লাগতো। তখন আমরা আলাদা আলাদা হয়ে গেছি, তখন মনে করেন এখন আর ভালো লাগে না। খেলাকে বলছিলাম যে খেলা শুধু একবার দেখা না, আর লাগবে না, এটুকু আমি বলছি। স্যান্ডারের আরেক সৎ ভাই ও একটি বোন আছেন। তাদের জন্ম হয় তার নেদারল্যান্ডসে চলে যাবার পর। তাদের মা কয়েক বছর আগে মারা গেছেন। বরকত বলেন তারা অনেক দিন ধরে জানার চেষ্টা করেছেন কি হয়েছিল তাদের ভাইয়ের। মাকে জিজ্ঞেস করতে, মা বলছে কোন দেশে, বাবা বলতে পারি না। তখন লাল বিঙের কথা কোনো কৃষি কথা বলতে পারি না। তখন আমরা কয়েকদিন গেলাম, অনেকে জিজ্ঞেস করলাম, পরে বলে নাই। এখন দেখলে কি চিনবেন? এখন দেখলে চিনবো না, তবে মনে করেন অভিজ্ঞতা কত, তার রক্ত একটা টান থাকবে না। অবশেষে আসে সেই মাহেন্দ্র খন। স্যান্ডার শাপলা কমিউনিটির স্বেচ্ছাসেবকদের সাহায্য নিয়ে ভাইয়ের বাড়িতে যান। আর বরকতও জানেন ভাই আসছে। Beautiful. Where's your family? দুজনের কেউই বোঝেন না একে অপরের ভাষা, অথচ আকার ইঙ্গিতে জমে থাকা কত কথা। ভাষা না বুঝলেও ইঙ্গিতের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করেন। মা বেশিরভাগ তো চিন্তা করতো আমার নিয়ে, আমার কাছে গিয়া, আর বাসায় গিয়ে বলতো যে টিপু আসবে কখন রে, টিপু তুই বললি ওটা টিপু না, তাই আমি টিপু আপাম করি। আমি টিপু আসবে, আমাদের টিপু রক্ত টিপু হয়ে থাকে, একদিন একদিন বাংলাদেশ ফিরবেই। ভাবি ভাবি It's very special. Back here, we brought a baby, and then I'm Tipu from Tongi, Holland, and now back Tongi. বরকত টিপুকে নিয়ে মায়ের শেষ দিনগুলো যে বাড়িতে কেটেছে সেখানে যান। সেখানে অপেক্ষায় ছিলেন তাদের বোন আয়েশা আক্তার সুমা ও ভাই মোয়াজ্জেম।
আর তুমি ভাত খেতে ভাত She used to feed you childhood. Thank you. Thank you. সান্ডারের বোন সুমা এখন সেই ছোট্ট ঘরটিতে তার পরিবার নিয়ে থাকেন। তিনি সান্ডারকে ঘরের ভেতরটা ঘুরিয়ে দেখান। Ma, here sitting, make hair more sooner, yeah, Mama? Oh, wow. Can they tell? তারা কি একটু বলতে পারেন মা যখন থাকতেন ঘরটা কি এমনই ছিল তখন? Came to live with our mother here. Was it exactly the same? Yeah. Wow. So color same. Wow. পাশেই এক গোরস্থানে সান্ডারের মায়ের কবর। সুমা ও মোয়াজ্জেম তাকে সেখানে নিয়ে যান। Mama. Ma. Mother. অসুস্থ ছিল থাকার কারণে মানে আমরা ভাই বোন অনেক চিকিৎসা করালাম, মেডিকেল ভর্তি করালাম। করানোর পরে তো বাসায় নিয়ে আসলাম, পরে আম্মু মারা গেছে। মাছের একটা মাথা নিয়ে ভাত খেয়েছে, ভাত খেতে বইয়া পরে দিয়ে হঠাৎ করে আবার মনে করেন কথার মধ্যে দিয়ে খাওয়ার কথার মধ্যে দিয়ে মানে আবার কথা হচ্ছে, কইতাছে আমি যদি মরা যাইতাম, আমি যদি আমার ছেলেরা দীক্ষা মরতাম আমি কুল যারা শান্তি পেত। তো আমি কই কি দোয়া করো আল্লাহর কাছে, আমার তো আছে আল্লাহ আইনা দিতে পারে। কখনো এমন মুহূর্ত আসে যখন অদেখা মানুষগুলোকে মনে হয় আজীবনের চেনা। আমার ঠিক সেই অনুভূতি হচ্ছিল, এজন্য ঘরে ফেরা। নিজের শেকড়টাকে আরো ভালোভাবে বুঝতে সান্ডার এলেন ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে। তিনি মনে করেন বাংলাদেশের 1971 সালে স্বাধীনতা অর্জন তার নিজের জীবনের যাত্রারও ভিত্তি। আমার জন্য এই ছবিটা জীবনের একটা অংশ, কারণ আমি মনে করি সেই সময় থেকেই মানুষ ক্রমাগত জায়গা বদল করছিল। অনেকে যুদ্ধের কারণে ভারতে শরণার্থী হিসেবে চলে যান, পরে আবার ফিরে আসেন বাংলাদেশের কোনো একটা অংশে। এরপর তৎকালীন সরকার তাদের বিভিন্ন এলাকায় পুনর্বাসন করে। আমাদের পরিবারকেও জায়গা বদলাতে হয়েছে, তাই আমাদের জীবনেও একাধিক বড় পরিবর্তন হয়েছে। আমরা বারবার শুরু করছিলাম। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনারা বাংলাদেশের অসংখ্য নারীকে গণধর্ষণ করে এবং এতে জন্ম নেয় হাজার হাজার যুদ্ধ শিশু। যুদ্ধ ও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত অনাথ বা পরিত্যক্ত শিশুদের দত্তক নেবার জন্য আন্তর্জাতিক ডাক দেয়া হয়। 1974 সালের দুর্ভিক্ষ এই সংকট আরও বাড়িয়ে তোলে, ফলে বছরের পর বছর ধরে চলতে থাকে এই দত্তক প্রক্রিয়া। তবে আস্তে আস্তে বের হতে থাকে এর অন্ধকার দিক। এই বিষয়ে আরও জানার জন্য আমরা এসেছি নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট বিশ্ববিদ্যালয়ে। এলভিরা লোয়েবেল এখানকার একজন সহকারী অধ্যাপক। এই ধারণার শুরু হয় যুদ্ধ শিশু বা যুদ্ধ ও দারিদ্র্যের কারণে বিপদে পড়া শিশুদের রক্ষার জন্য। কিন্তু এক সময় এমন অনেক শিশুকেও দত্তক নেওয়া হয় যাদের স্বেচ্ছায় দত্তকের জন্য পাঠানো হয়নি। এলভিরা বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে আন্তর্জাতিক দত্তক গ্রহণে সংগঠিত অপরাধ নিয়ে গবেষণা করেছেন। অনেক দত্তক নেওয়া সন্তান তাদের পরিচয় খুঁজে পাচ্ছেন না। তাদের কাগজপত্রে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকায় তারা খুব অসুবিধার মধ্যে পড়েছেন। এর ফলে নিজের অতীত খুঁজে বের করা তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। কিন্তু কিভাবে তৈরি হলো এই পরিস্থিতি তা জানতে আমরা আবার টঙ্গীতে এসেছি, যেখানে সান্ডার তার জন্ম পরিবারের সদস্যদের খুঁজে পেয়েছেন। শাপলা কমিউনিটির স্থানীয় স্বেচ্ছাসেবীরা আমাদের কয়েকজন মায়ের কাছে নিয়ে যান যারা 1970-এর দশকে তাদের সন্তান হারিয়েছেন। তাদের একজন পারুল বেগম। বাচ্চার বাবা ছিল না, আমার বাসস্থান ছিল না, আমার পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না। পরে ওরা আমার নিয়ে গেছে নিয়ে ঢাকা দিয়ে আসছি ধানমন্ডিতে। পরে জানছি যে এনে নাই গে নিয়ে গেছে বাহিরে।
আমি এটি জানতাম না কিছু। পারুল বেগমের মতো গল্প জমিলা খাতুন ও আব্দুল কুদ্দুসেরও। জমিলা শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয়, আর কুদ্দুসের বাবা তার সন্তানকে এনজিও চালিত ডে কেয়ার সেন্টারে রেখে আসেন। টিডিএসকে একটা সংস্থা নিয়েছিল, বলছিল যে জলিল সাহেব যে আপনার বাচ্চা তো বাঁচাইতে পারবেন না, তা আমাদের কাছে দেন, ভালো একটা পদ্ধতি আছে, আপনি চাকরিও পাবেন, আপনার বাচ্চাটাও বেঁচে থাকবে। আর কি বলে নিছে, আপনার নিয়ে কী করছে না করছে সঠিক আমরা জানি না। আর যে বাচ্চা নিয়ে প্রচার করছে বিদেশ, দিছে যেন তুমি একটা সাহেব দিছে তোমার না, তুমি আবার কি করছো আরেকটা পিয়ন ডাকছো, ওই পিয়নটা দিয়া পাঠাইছে এই বাচ্চা যত জমাইছে পাঠাইছে ডানমন্ডিতে একদিনই নিচে গা। টঙ্গীর এই এলাকায় এমন অনেক গল্প আছে। শাপলা কমিউনিটির কর্মী তাসলিমা আক্তারের গল্পটিও এমন। তিনি 1970-এর দশকে তার ছোট বোনকে হারিয়েছিলেন। প্রায় 40 বছর পর তিনি নেদারল্যান্ডসে তার বোনের খোঁজ পান। এখন তিনি দত্তক নেওয়া শিশুদের তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের ব্যবস্থা করেন। যে সে তো জানতেছে না তার মেয়ে ভালো আছে না খারাপ আছে, তাহলে এখন তার মনে রেখে সে কীভাবে সান্ত্বনা দেবে? সে যদি জানতো যে হ্যাঁ আমার বাচ্চাটা অমুক জায়গায় আছে, বা আমি ইচ্ছা করে দিয়েছি বিদেশে পাঠানোর জন্য, সে তো দিছে ঢাকা ধানমন্ডি বেবি হোমে, পড়াশোনা করব, বড় হবে, আবার মায়ের কোলে ফেরত আসবে। কিন্তু একবারে যে বিদেশে পাঠিয়ে দেবে এটা তো জানে না। 1970-এর দশকে সালভেশন আর্মি, টিয়ারদেস ওম বা টিডিএইচ নেদারল্যান্ডস এবং আরও কয়েকটি এনজিও টঙ্গীতে স্কুল ও ঢাকায় শিশু সেবা কেন্দ্র স্থাপন করে। পরে এই সংস্থাগুলোর কোনোটি আন্তর্জাতিক দত্তক প্রক্রিয়ায় যুক্ত হয়। টঙ্গীর অনেকেই টিডিএইচ নেদারল্যান্ডসকে শিশু পাচারে যুক্ত থাকার জন্য অভিযোগ করেন। আমরা টিডিএইচ নেদারল্যান্ডস, সালভেশন আর্মি ও ওয়ার্ল্ড চিলড্রেন সহ কয়েকটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। কেবল টিডিএইচ নেদারল্যান্ডস সাড়া দিয়েছে এবং জানিয়েছে তারা কখনোই কোনো দত্তক সংস্থা ছিল না এবং তারা সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানায়। মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির এলভিরা লোয়েবেল মনে করেন, যদিও এসব দত্তক শুরু হয়েছিল মানবিক কারণে, যুদ্ধ বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের সাহায্য করতে, কিন্তু পরে এর উদ্দেশ্য বদলে যায়। পশ্চিমা দেশগুলোর অনেকের কাছে এটি পরিবার গড়ার উপায় হয়ে ওঠে। In the 70s, women began to delay motherhood because of 70-এর দশকে নারীরা শিক্ষা ও ক্যারিয়ারের জন্য মা হওয়া পিছিয়ে দিতেন। পরে সন্তান নিতে চাইলেও অনেক সময় সন্তান নিতে পারতেন না। এই সাংস্কৃতিক পরিবর্তনের ফলে বন্ধ্যাত্ব বেড়ে যায়। ফলে এই চাহিদা পূরণে আন্তর্জাতিক দত্তক গ্রহণ একটা উপায় হয়ে ওঠে। A way to respond to this demand for children. তিনি বলেন, এই প্রক্রিয়ায় আর্থিক লেনদেন দুর্নীতির পথ খুলে দেয়। So in order to meet this intense demand from Western receiving countries, পশ্চিমা দেশগুলোর চাহিদা পূরণ করতে দরিদ্র দেশগুলোর কেউ কেউ শিশু সরবরাহের একটি চক্র তৈরি করে। তারা অভিভাবকদের কাছ থেকে কিনে বা অপহরণ করে, এমনকি নকল কাগজপত্র বানিয়ে শিশুদের অনাথ দেখাতো। এরপর সেসব শিশুদের পশ্চিমা দেশে দত্তক দেয়া হতো। They would offer these children to couples and individuals in Western countries. সম্প্রতি নেদারল্যান্ডসে অনেক দত্তক নেওয়া সন্তান যখন তাদের জন্ম পরিবার খোঁজা শুরু করেন, তখন অনেক গোঁজামিল সামনে আসে, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এর জবাবে ডাচ সরকার 1967 থেকে 1998 সালের মধ্যে দত্তক গ্রহণে বাংলাদেশ সহ 5টি দেশে সম্ভাব্য অনিয়ম তদন্তে একটি কমিশন গঠন করেন। তারা ডাচ কর্মকর্তাদের এসব অনিয়মে জড়িত থাকার প্রমাণও খুঁজতে শুরু করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কমিশন দেখতে পায় যে ডাচ সরকার এসব অনিয়মের বিষয়ে জানত, কিন্তু তা বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কমিশনের প্রতিবেদন প্রকাশের পর 2024 সালে ডাচ সরকার আন্তর্জাতিক দত্তক গ্রহণ বন্ধ করে দেয়।
তবে আজ বাংলাদেশে যেসব শিশুর পরিবার নেই তাদের ক্ষেত্রে কি হয় দেখতে সান্ডার ঢাকার একটি চাইল্ড কেয়ার সেন্টারে যান। এখানে অনাথ শিশুদের একটি পারিবারিক পরিবেশে লালন করা হয়। এই জায়গাটি আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশ স্বাধীনের পরবর্তী ইতিহাসের অংশ, যখন মারা তাদের সন্তানদের এখানে ডে কেয়ারে রেখে যেতেন। এখানে অবশ্য দত্তক নেওয়া হতো না, তবু এটা অনেকটা আমার নিজের অভিজ্ঞতার মতো। আমি যখন 2-2.5 বছরের ছিলাম, আমিও ডে কেয়ারে ছিলাম। তাই এখানে আসতে পারা, শিশুদের দেখা ও তাদের সঙ্গে কথা বলা, এটা সত্যি দারুণ অভিজ্ঞতা। এই সেবা কেন্দ্রে শিশুদের একটি পারিবারিক পরিবেশে বড় করার চেষ্টা করা হয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মনে করেন শিশুদের নিজের জন্ম নিজের পরিবারই হওয়া উচিত। আমরা বিশ্বাস করি জন্ম পরিবারই হচ্ছে সেই আসল জায়গা যেখানে শিশুর বেড়ে ওঠা উচিত। যদি আমরা কোনো শিশুর আত্মীয় বা পরিবারকে খুঁজে পাই, তাহলে আমরা চেষ্টা করি সেই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার। প্রয়োজনে আমরা আর্থিক সহায়তা ও অন্যান্য সেবা দিয়ে থাকি, যাতে তারা সমাজে অবদান রাখতে পারে। সান্ডারের বাংলাদেশ সফর প্রায় শেষের পথে। আরেকটা ঘরে ফিরতে হবে তার, যেখানে 48 বছর আগে আরেকটি জীবনের শুরু হয়েছিল। তিনি মনে মনে ভাবেন কেমন হতো যদি তিনি বাংলাদেশেই বড় হতেন, যে প্রশ্নের উত্তর হয়তো কখনো জানা হবে না তার। এদিকে নেদারল্যান্ডসের আর্নেমে সুমাও ভাবেন বাংলাদেশে কেমন হতে পারত তার জীবন। তার জন্য এই প্রশ্নগুলোর উত্তর আরও অনেক কঠিন, কারণ তিনি তার জন্ম পরিবার সম্পর্কে কিছুই জানেন না। যখন আপনি গর্ভবতী হন বা সন্তান নিচ্ছেন, তখন আপনাকে ডাক্তার দেখাতে হয় এবং তারা আপনাকে জিজ্ঞেস করেন আপনার পরিবারে কারো কি কোনো রোগ আছে কিংবা স্বাস্থ্যগত কোনো সমস্যা, আর তখন আপনাকে বলতে হয় আমি জানি না। লোকজন বাইরে থেকে সব সময় ব্যক্তিগত প্রশ্ন করে, তুমি কি তোমার পরিবার খুঁজে পেয়েছো? তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যে তোমাকে দত্তক নেওয়া হয়েছে। কিন্তু কেন? আমি তো জানিই না আমার পরিবার কে। আমি তো কখনো দত্তক নিতে বলিনি, এটা আমার সিদ্ধান্ত ছিল না, তাই আমি কৃতজ্ঞ হতে বাধ্য নই। হ্যাঁ, এই জীবনটা হয়তো বাংলাদেশের জীবনের চেয়ে উন্নত, কিন্তু আমি জানি না, হয়তো আমি বেশি সুখী হতাম যদি আমার সে করে থাকতে পারতাম নিজের জায়গায়। এখন যখন মানুষ আমাকে জিজ্ঞেস করে দত্তক নেওয়ার বিষয়টা নিয়ে তোমার ভাবনা কি, আমি সত্য কথা বলি। আমি বলি আমার ভালো লাগে না, কারণ আমি জানি না আমার জন্মদাতা বাবা মা কে। আমি যেন আমার জন্ম পরিবারটাকে খুঁজে পাই, তাহলে হয়তো কিছুটা শান্তি পাবো। এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া।